প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম। তোমাদের সামনে উপস্থিত হয়েছে যুক্তিবিদ্যার দুটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে। প্রথমে যুক্তিবিদ্যা প্রথম পত্রের চতুর্থ অধ্যায় বিধেয়ক এবং যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় প্রকল্প। দুটিই খুব গুরুত্বপূর্ণ অধ্যায় এবং দুটি থেকে বারবার তোমাদের কিন্তু এইচএসসি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, সেটা এমসিকিউ হোক সিকিউ হোক। এজন্য আমরা আজকে তোমাদের এই অধ্যায়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমে এমসিকিউ দেখব, তারপর সৃজনশীল দেখব এবং এর মাধ্যমে অধ্যায়ের একটা পরিপূর্ণ একটা ধারণা আমরা পেতে যাব। তো চলো প্রথমে যুক্তিবিদ্যা প্রথম পত্রের অধ্যায় 4 বিধেয়ক নিয়ে আমরা দেখি। বিধেয়ক কি? বিধেয়ক একটা সম্পর্কের নাম। কাদের মধ্যে সম্পর্ক? একটা বাক্যের, একটা যুক্তি বাক্যের উদ্দেশ্য এবং বিধেয়র মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে বলা হয় বিধেয়ক। তাহলে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো ওই যুক্তি বাক্যে যার সম্পর্কে বলা হচ্ছে সেটা হলো উদ্দেশ্য, এবং ওই উদ্দেশ্য সম্পর্কে বা ওই ব্যক্তি সম্পর্কে বা বস্তু সম্পর্কে যা বলা হচ্ছে সেটা বিধেয়ক। এবং দুইটা সম্পর্কের নাম কি? বিধেয়ক। আচ্ছা, বিধেয়ক কি? সেই এই যে যেটার কথা আমরা বলতেছিলাম, বিধেয়ক হলো একটা সম্পর্কের নাম, একটা রিলেশনের নাম। কার মধ্যে? এটা হলো উদ্দেশ্য ও বিধেয়র মধ্যে সম্পর্কের নাম। উদ্দেশ্য ও বিধেয়র মধ্যে কি? সম্পর্কের নাম। আচ্ছা, তারপরে বিধেয়ক শব্দটি কে প্রথম ব্যবহার করে? বিধেয়ক শব্দটি কিন্তু প্রথম এই অ্যারিস্টটল ব্যবহার করেন, যুক্তিবিদ্যার জনক অ্যারিস্টটল কিন্তু প্রথম এই বিধেয়ক শব্দটা ব্যবহার করেন, এবং তিনি বলেছেন যে বিধেয়ক কয় প্রকার? তার মতে বিধেয়ক হলো 4 প্রকার, কিন্তু আমরা মূলত বিধেয়ক ব্যবহার করি 5 প্রকারের। এই 5 প্রকারের বিধেয়ক এটা কে বলেছেন? এটা বলেছেন পরিফিরি। যে দেখো, যুক্তিবিদ পরিফিরির মতে বিধেয়ক কত প্রকার? বিধেয়ক হলো 4 প্রকার। আমরা এই যে পরিফিরি যে 4 প্রকার বলছে, এটাই মূলত আমরা ফলো করি। সক্রেটিসের 5 প্রকারটা আমরা ফলো করি না। আচ্ছা, মানুষ পদের বিভেদক লক্ষণ কোনটি? বুদ্ধিবৃত্তি, তারপরে হলো গিয়ে বিচার ক্ষমতা, আনন্দপ্রিয়তা, হাস্যপ্রিয়তা। বিভেদক লক্ষণ হলো যেই লক্ষণটা কারণে তাকে অন্য কোনো জাতি থেকে আলাদা বা অন্য কোনো উপজাতি বা সহজাতি থেকে যখন আলাদা করা হবে, যেই গুণটার কারণে বা যেই লক্ষণটার কারণে, সেটাই হলো বিভেদক লক্ষণ। দেখো, বিচার ক্ষমতা, আনন্দপ্রিয়তা, হাস্যপ্রিয়তা, এগুলো কিন্তু বিভেদক লক্ষণ না। বিভেদক লক্ষণ কোনটা? বিভেদক লক্ষণ হলো বুদ্ধিবৃত্তি। মানে যখন আমরা মানুষের বা কোনো বিষয়ের হলো যখন আমরা জাতার্থ লিখব, জাতার্থতে আমাদের যে বিষয়টা ফুটে ওঠে সেটাই মূলত কিন্তু এই বিভেদক লক্ষণ। সেটা কি? বিভেদক লক্ষণ। আচ্ছা, 7 নম্বর এমসিকিউ দেখি। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বাংলা 1306 সালের 11ই জ্যৈষ্ঠ তারিখে জন্মগ্রহণ করেন। এখানে তার জন্ম তারিখ কোন ধরনের অবান্তর লক্ষণ? ব্যক্তিগত অবিচ্ছেদ্য, ব্যক্তিগত বিচ্ছেদ্য, শ্রেণীগত অবিচ্ছেদ্য, শ্রেণীগত বিচ্ছেদ্য। তাহলে মূলত দেখতে হবে, এটা তো আমরা নির্দিষ্ট ব্যক্তি নিয়ে কথা বলতেছি, তাই না? নির্দিষ্ট ব্যক্তি নিয়ে যেহেতু কথা বলতেছি, তাহলে শ্রেণীগত অবিচ্ছেদ্য হবে না, শ্রেণীগত বিচ্ছেদ্য হবে না। তারপর আসতেছে ব্যক্তিগত বিচ্ছেদ্য আর ব্যক্তিগত বিচ্ছেদ্য। এখন এইটা এমন একটা ইনফরমেশন কাজী নজরুল ইসলামকে নিয়ে, সেটা হলো আজীবন চেঞ্জ হবে না। কারণ সে জন্মগ্রহণ করছে যেই সালে, সে তো জন্মগ্রহণ করে ফেলছে এবং এটা প্রমাণও আছে। এটা কেউ কখনো এসে বলতে পারবে না যে কাজী নজরুল ইসলাম এই তারিখে জন্মগ্রহণ করে নাই। তাহলে এটা কি? এটা ব্যক্তিগত অবিচ্ছেদ্য, মানে যেটা তার পরিচয়ের সাথে লেগে রয়েছে, এটাকে তুমি চাইলেও বাদ দিতে পারবে না, বিচ্ছেদ করতে পারবে না। ব্যক্তিগত অবিচ্ছেদ্য, ব্যক্তিগত অবিচ্ছেদ্য। আচ্ছা, তারপরে আমরা দেখি যে অবান্তর লক্ষণ পদের কোন ধরনের গুণ? অবান্তর লক্ষণ পদের কোন ধরনের গুণ? জাতার্থ, জাতার্থের অংশ, জাতার্থ থেকে নিঃসৃত, জাতার্থর সঙ্গে সম্পর্কহীন, জাতার্থর সঙ্গে সম্পর্কহীন। অবান্তর লক্ষণ হলো গিয়ে মূলত জাতার্থর সঙ্গে সম্পর্কহীন। এটা হলো গিয়ে জাতার্থর সাথে বা কোনো তোমার ব্যক্তির বা উদ্দেশ্যর বা ব্যক্তার্থর সাথে এইটার কোনো ডিরেক্ট সম্পর্ক নেই, সম্পর্কহীন। বিধেয়কের অন্তর্ভুক্ত হলো কি? বিধেয়কের অন্তর্ভুক্ত কি? উপজাতি, উপলক্ষণ, অবান্তর লক্ষণ। তাহলে দেখো, এই যে এখানে আমরা দেখতেছি তোমার এই বিধেয়কের নাম, তাহলে উপজাতি, উপলক্ষণ, অবান্তর লক্ষণ তিনটাই আছে, তাই না? উপজাতি, উপলক্ষণ, অবান্তর লক্ষণ। তাহলে উত্তর কি হবে? 1 2 3। উত্তর হবে 1 2 3। আচ্ছা, সারা 2005 সালে 24 আগস্ট জন্মগ্রহণ করে। তার গায়ের রং ফর্সা। সে পোশাক পরিচ্ছেদে কি সর্বদা পরিপাটি থাকতে পছন্দ করে। এখানে 2005 সালে 24 আগস্ট
কোন ধরনের অবান্তর লক্ষণ? এই যে কাজী নজরুল ইসলামের যে এমসিকিউটা দেখলাম ওই একই জিনিসই এখানে। তাহলে উত্তর কি হবে? ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। উদ্দীপকের গায়ের রঙ পোশাক পরিচ্ছেদের সাদৃশ্য হচ্ছে উভয় কি, এটাও কিন্তু এই ব্যক্তিগত অবান্তর লক্ষণ। এটা কিন্তু ব্যক্তিগত অবান্তর লক্ষণ। আচ্ছা, তাহলে দেখো এই অবান্তর লক্ষণ এগুলোর বিভিন্ন টাইপস, এগুলা থেকেই কিন্তু বারবার প্রশ্ন আসে। এবং বিধেয়ক কয় প্রকার, কোনটার ধাপ কত প্রকার, অ্যারিস্টটল কোনটা বলছে, পরিফেরি কোনটা বলছে, এই বিষয়গুলাই কিন্তু মূলত বারবার পরীক্ষায় চলে আসে। দেখো তাহলে বিধেয়ককে মূলত 5 ভাগে ভাগ করা হয়েছে, বা বিধেয়কের নাম 5টা: জাতি, উপজাতি, লক্ষণ, উপলক্ষণ, অবান্তর লক্ষণ। জাতি কি? বৃহত্তর শ্রেণী, যা কোনো ক্ষুদ্র শ্রেণীকে ধারণ করে, মানে জাতির আন্ডারে অনেকগুলো উপজাতি থাকে। তাহলে জাতির উদাহরণ কি? মানুষের সাপেক্ষে এটা হলো গিয়ে জীব। তাহলে জীব জাতির আন্ডারে কি? জীব জাতির আন্ডারে হলো গিয়ে মানুষ, তাই না? তাহলে এইটা হলো উপজাতি, ক্ষুদ্রতর শ্রেণী যে বৃহত্তর শ্রেণীর অন্তর্ভুক্ত। তাহলে বড় শ্রেণীর নিচে যেটা থাকবে সেটা কি? সেটা উপজাতি, এবং উপজাতি যেইটার আন্ডারে থাকবে সেটা হলো জাতি। লক্ষণ, যে বিশেষ গুণ একটি উপজাতিকে অন্যদের থেকে আলাদা করে সেটা হলো গিয়ে লক্ষণ বা ডিফারেন্সিয়া। আমরা যখন হলো গিয়ে দেখছি যে জীব থেকে আমরা যখন মানুষে যাই, তাহলে জীবের হলো গিয়ে ওই কি থাকে, জীবের জাতার্থ কি থাকে? জীবের জাতার্থ হলো গিয়ে থাকে তোমার যেই জীবসত্তা। আর জীবসত্তা থেকে আমরা যখন মানে মানুষে যাইতে চাই তখন কি হয়ে যায়? তখন হলো গিয়ে বুদ্ধিবৃত্তি চলে আসে, মানব সত্তা চলে আসে, তাই না? তাহলে এই যে যেইটা হলো গিয়ে বা যেই গুণ তাকে হলো গিয়ে অন্য জাতি থেকে আলাদা করতেছে, অন্য উপজাতি থেকে আলাদা করতেছে, সেটাই হলো এই লক্ষণ। এবং এটার উদাহরণ কি? উদাহরণ হলো গিয়ে বুদ্ধিবৃত্তি। উপলক্ষণ, যে গুণ মূল লক্ষণ নয় কিন্তু লক্ষণ থেকে সৃষ্ট হয়, মানে যেইটা হলো গিয়ে তার মূল ক্যারেক্টারিস্টিক্স না কিন্তু ওই ক্যারেক্টারিস্টিক্স থেকেই আসে, সেটা হলো উপলক্ষণ। যেটার উদাহরণ কি? বিচার শক্তি বা হাসতে পারে, এটা কিন্তু মূল লক্ষণ না। তারপরে অবান্তর লক্ষণ বা অ্যাক্সিডেন্ট। অবান্তর লক্ষণ বা অ্যাক্সিডেন্ট সেটা কি? যে গুণ বস্তু স্থায়ী বা আবশ্যিক অংশ নয়, কেবল পরিবর্তনশীল বৈশিষ্ট্য। মানে এইটা হলো গিয়ে কোনো হলো সত্তার হলো ম্যান্ডেটরি বা বাধ্যতামূলক বা পার্মানেন্ট বৈশিষ্ট্য, এটা সময়ের সাথে সাথে চেঞ্জ হয়। যেরকম গায়ের রং, অনেকের গায়ের রং কিন্তু সবসময় একরকম থাকে না, চেঞ্জ হয়। আবার হলো গিয়ে উচ্চতা বা পেশা, এটাও কিন্তু সময়ের সাথে সাথে চেঞ্জ হয়। এটা কিসের উদাহরণ? এটা অবান্তর লক্ষণের উদাহরণ। দেখো আমরা সৃজনশীলে চলে যাই। শিলা ও সোমা যমজ বোন, তারা 3 জুন খুলনায় জন্মগ্রহণ করে। দুজনই সংস্কৃতি মনা, তারা গান গাইতে এবং বেহালা বাজাতে পছন্দ করে। তাদের একমাত্র ভাই তমাল অত্যন্ত মেধাবী ও বিচক্ষণ। পদ কাকে বলে? কোন যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসাবে ব্যবহৃত হওয়ার যোগ্যতা সম্পন্ন শব্দ বা শব্দ সমষ্টি কি? পদ। শব্দ সমষ্টি হলো গিয়ে পদ। যেরকম একটা বাক্যে, যেরকম আমি বলি যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, তাহলে এই যে মানুষ আর বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, তাহলে মানুষ এখানে কি? উদ্দেশ্য। বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব কি? বিধেয়। তাহলে আমরা কি দেখলাম? একটা বাক্যে উদ্দেশ্য ও বিধেয় হিসাবে যেই শব্দগুলো বসতে পারে তাকে বলা হয় কি? পদ। তাকে কি বলা হয়? পদ। তাহলে এভাবে সংজ্ঞা এবং উদাহরণ কিন্তু তোমরা দিতে পারো। বিভেদক লক্ষণ বলতে কি বুঝো? তাইলে এই যে দেখো এখানে আমরা লক্ষণ, উপলক্ষণ, অবান্তর লক্ষণ দেখছি, এরকমই একটা হলো গিয়ে বিভেদক লক্ষণ। বিভেদক লক্ষণ বলতে যে গুণ একটি জাতিকে তার সমগোত্রীয় অন্য উপজাতি থেকে পৃথক করে তাকে কি বলে? তাকে বলা হয় বিভেদক লক্ষণ। তাহলে মনে করো যে গরু আর ছাগল দুইটাই তো জীব থেকে আসে, তাহলে গরুকে ছাগল থেকে কিভাবে আমি পৃথক করব? আমরা বলতে পারি যে গরুর আকৃতি বড় হয়, ছাগলের আকৃতি কি? ছোট হয়, তাই না? এরকম করে আমরা বলতে পারি। বা বলতে পারি যে গরু সাধারণত 5 থেকে 10 বছর বাঁচে, ছাগল সেখানে বাঁচে তোমার 3 থেকে 6 বছর। এভাবে কিন্তু আমরা বাদ দিতে পারি। তাহলে যেইটার উপর ভিত্তি করে বা যেই লক্ষণের উপরে বা যেই গুণের উপর ভিত্তি করে আমরা বাদ দিচ্ছি সেটা কি? বিভেদক লক্ষণ। যে গুণ বা গুণাবলী একই জাতির অন্তর্ভুক্ত, তাহলে দেখো যে একই জাতির অন্তর্ভুক্ত, যেরকম যে গরু আর ছাগল কোন জাতির অন্তর্ভুক্ত? জীব জাতির অন্তর্ভুক্ত। জাতির অন্তর্ভুক্ত একটি উপজাতিকে অপর বা অন্য উপজাতি থেকে পৃথক করে, তাহলে গরু আর ছাগল থেকে পৃথক করে সে গুণ বা গুণাবলী লক্ষণ, সেই গুণ বা গুণাবলীকে লক্ষণ বা বিভেদক লক্ষণ বলা হয়। তাহলে এই যে দেখো আমরা বলতে পারি যে লক্ষণের আরেকটা নাম কি? বিভেদক লক্ষণ। আমরা কিন্তু এভাবেও বলতে পারি। আচ্ছা, আমরা জানি মানুষের মধ্যে একটি গুণ আছে যা অন্য জীবের মধ্যে নেই, এবং সেটি কি? বুদ্ধিবৃত্তি। এবং এই বুদ্ধিবৃত্তি বা এই জাতার্থ বা এই গুণের উপর ভিত্তি করেই কিন্তু মানুষকে অন্য জীব থেকে, গরু, ছাগল, ভেড়া, মহিষ, কুকুর, বিড়াল, কবুতর থেকে আলাদা করা হয়। এই গুণটি মানুষ
উপজাতিকে জীব জাতির অন্তর্ভুক্ত অপর উপজাতি মানে অন্যান্য উপজাতি থেকে পৃথক করে, তাই বুদ্ধিবৃত্তি গুণটি মানুষ পদের লক্ষণ বা বিভেদক লক্ষণ। আচ্ছা, গ নাম্বার প্রশ্নটা দেখি, উদ্দীপকের তমালের চারিত্রিক বৈশিষ্ট্য বিধেয়কের কোন প্রকারকে প্রকাশ করেছে? তাহলে তার চারিত্রিক বৈশিষ্ট্য কি? অত্যন্ত মেধাবী ও বিচক্ষণ। অত্যন্ত মেধাবী ও বিচক্ষণ, এটা কোনটাকে করেছে? তাহলে দেখি, উদ্দীপকের তমালের চারিত্রিক বৈশিষ্ট্য অত্যন্ত মেধাবী ও বিচক্ষণ বিধেয়কের প্রকারভেদে উপলক্ষণকে নির্দেশ করেছে। তাহলে উপলক্ষণ কি আমরা একটু দেখি। উপলক্ষণ হলো যে গুণ মূল লক্ষণ নয়, যে গুণ মূল লক্ষণ নয়, মূল ক্যারেক্টারিস্টিক্স মানে মূল বিষয় না, যেটা অন্যদের থেকে আলাদা করে, কিন্তু এটা লক্ষণ থেকেই সৃষ্ট হয়। তাহলে দেখো, আমরা কি জানি যে মানুষের লক্ষণ হলো কি বুদ্ধিবৃত্তি, এবং বুদ্ধিবৃত্তি থেকেই কিন্তু মেধাবী এবং বিচক্ষণ এই গুণগুলো আসে। আচ্ছা, তাহলে দেখি এটা ডিটেলসে বলা আছে যে গুণ বা গুণাবলী কোনো পদের জাতার্থের অংশ নয়, কিন্তু পদটির জাতার্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়, মানে ওইখান থেকে আসে, অনিবার্যভাবে নিঃসৃত হয়, সেসব গুণ বা গুণাবলীকে উপলক্ষণ বলে। যেরকম চিন্তাশীলতা গুণটি মানুষ পদের উপলক্ষণ। স্বাভাবিক, আমরা জানি চিন্তাশীলতা মানুষ পদের উপলক্ষণ, কেননা এটি মানুষ পদের জাতার্থের অংশ নয়, এটা মূল গুণের অংশ নয়, কিন্তু এটা জাতার্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত, এটা জাতার্থ থেকেই কি এসেছে। উদ্দীপকে বর্ণিত তমাল অত্যন্ত মেধাবী ও বিচক্ষণ, যেটা উদ্দীপকে বলা আছে যে মানুষ পদের জাতার্থ নয়, এটা মানুষ পদের কিন্তু মূল গুণ নয়, তাই না? কারণ মানুষ পদের গুণ কি? এটা হলো বুদ্ধিবৃত্তি, তবে বুদ্ধিবৃত্তি নামক জাতার্থ থেকেই অনিবার্যভাবে নিঃসৃত হয়েছে। তাহলে বুদ্ধিবৃত্তি নামক জাতার্থ থেকেই কিন্তু এই যে তোমার তার গুণ কি ছিল? মেধাবী ও বিচক্ষণ, এটা কিন্তু এই বুদ্ধিবৃত্তি থেকেই আসছে। এটা কোন জায়গা থেকে আসছে? বুদ্ধিবৃত্তি থেকেই আসছে। এর জন্য এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে উপলক্ষণ, এটাকে বলা হচ্ছে উপলক্ষণ। তাই বলা যায় উদ্দীপকের তমালের চারিত্রিক বৈশিষ্ট্য বিধেয়কের উপলক্ষণকে প্রকাশ করেছে। উদ্দীপকের শিলা ও সোমার মধ্যে প্রকাশিত অবান্তর লক্ষণ সমূহের তুলনা বিশ্লেষণ করো। তাহলে দেখো এদের মধ্যে কি আছে? এদের মধ্যে বলছে যে অবান্তর লক্ষণ রয়েছে। তাহলে অবান্তর লক্ষণ কি? যে গুণ বস্তু স্থায়ী বা আবশ্যিক অংশ নয়, কেবল পরিবর্তনশীল। তাহলে এদের গুণ কি ছিল? এদের গুণ ছিল তারা সংস্কৃত মনা, তারা গান গাইতে বেহালা বাজাতে পছন্দ করে। তাহলে তাদের গুণটা সাংস্কৃতিক টাইপের গুণ ছিল। উদ্দীপকের শিলা সমার মধ্যে বিধেয়কের ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ও ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ প্রকাশ পেয়েছে। তাহলে কি কি আমরা একটু দেখি। ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ মানে যেটা তাদের ভিতর থেকে কখনো যাবে না। আর আরেকটা কি? ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ প্রকাশ পেয়েছে। নিচে উভয়ের লক্ষ্য সময়ের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করা হলো। আমরা বিশ্লেষণগুলো দেখি। যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তি বিশেষের মধ্যে অপরিবর্তনীয় বিদ্যমান থাকে, মানে যেটা কখনো পরিবর্তন হবে না, সেটা হলো ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। যেরকম কি? ব্যক্তির জন্মস্থান কখনো পরিবর্তন হবে না, ব্যক্তির বংশ পরিচয় কখনো পরিবর্তন হবে না। আর যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তি বিশেষের বেলায় সর্বদা বর্তমান থাকে না, মাঝে মাঝে সেটা কি চেঞ্জ হতে পারে বা পরিবর্তন হয়, মাঝে মাঝে চেঞ্জ বা পরিবর্তন হয়, তাকে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। যেরকম ব্যক্তির পোশাক, আজকে আমি মনে করো যে টি শার্ট পরছি, কালকে হয়তো পাঞ্জাবি পরবো। তারপর আমার আজকে মনে করো একটা জিনিস খাইতে ইচ্ছা করতেছে, আমার মনে করো যে ছোটবেলায় যেরকম মানুষের মিষ্টি পছন্দ হয়, আস্তে আস্তে বয়সের সাথে সাথে তার কি মিষ্টি বা রুচির পরিবর্তন ঘটে। বাসস্থান, মানুষ সবসময় এক বাসস্থানে থাকে না, মানুষ সবসময় এক পেশায় থাকে না। এটাই কি? এটাই তার ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, যেটা কখনোই চেঞ্জ হবে না। যেরকম ব্যক্তির জন্মস্থান, আমরা এমসিকিউ দেখলাম যে তোমার কাজী নজরুল ইসলামের জন্মসাল, সেটাও কিন্তু কখনো চেঞ্জ হবে না। উদ্দীপকে বলা হয়েছে শিলা সোমা জমজীবন, তারা 3 জুন খুলনায় জন্মগ্রহণ করে। তাহলে এইটা কি? এটা হলো অপরিবর্তনীয়। তাহলে এটা কি? এই যে দেখো ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। অন্যদিকে তারা দুজনে আবার সংস্কৃত মনা, তারা গান গাইতে ও বেহুলা বাজাতে পছন্দ করে। স্বাভাবিকভাবে একটা সময় এসে দেখা যাবে যে তারা হয়তো এই জিনিসটা আর পছন্দ করবে না। তাহলে সেটা কি? সেটা হলো ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, যেটা পরিবর্তনীয়। আলোচনা শেষে বলা যায় ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ও ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের মধ্যে মূল পার্থক্য হচ্ছে একটিকে ব্যক্তির ক্ষেত্রে পরিবর্তন করা যায়, অন্যটিকে পরিবর্তন করা যায় না। বুঝলাম আমরা? ভেরি ইজি। 2 নাম্বার, জার্মান বিজ্ঞানী আইনস্টাইন 1879-এ জন্মগ্রহণ করেন। তাইলে দেখো সেই আবার হলো গিয়ে তোমার পরিবর্তনশীল না। তাহলে আমরা যেরকম আলোচনা করছি লাস্ট সিকিউ দেখলাম, কাইন্ড অফ ওরকমই কিন্তু যাচ্ছে। বিশ্ববিখ্যাত এই বিজ্ঞানী অবসরের সময় বেহালা বাজাতে ভালোবাসতেন।
তাহলে দেখো একদম একদিকে চলে গেছে। বাঙালি দার্শনিক বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম অত্যন্ত বিচক্ষণ, বিচারবোধ সম্পন্ন, যুক্তি প্রদানের ক্ষমতার অধিকারী ছিলেন। পরিফিরির মতে বিধেয়ক কত প্রকার? বিধেয়ক হলো 5 প্রকার। বিধেয়ক পরিফিরির মতে 5 প্রকার। কোন 5 প্রকার? এই যে আমরা লিস্ট দেখলাম না, এটা কার মতে? এটা হলো কি পরিফিরির মতে। এটা কার মতে? আচ্ছা, এইটা পরিফিরির মতে। আচ্ছা, মধ্যবর্তী জাতি বলতে কি বোঝায়? জাতীয় উপজাতির মধ্যকার সম্পর্ক বিষয়ক একটি ধারণ হলো মধ্যবর্তী জাতি, মানে জাতি এবং উপজাতির মাঝামাঝি। বৃহত্তম জাতি এবং ক্ষুদ্রতম উপজাতির মধ্যবর্তী জাতি সমূহকে মধ্যবর্তী জাতি বলে। নাম শুনে বোঝাচ্ছে, তাহলে আমরা জানি যে জাতি থেকে উপজাতি আসে এবং এর মাঝখানে যেই জাতিগুলো আছে, উপজাতিগুলো আছে, মধ্যবর্তীকালীন যে জাতিগুলো আছে সেগুলোকে বলা হয় মধ্যবর্তী জাতি। এক্ষেত্রে ক্ষুদ্রতম উপজাতি থেকে ক্রমশ উচ্চতর শ্রেণী বা জাতির দিকে অগ্রসর হয়। যেমন মানুষ উপজাতির উপরে এবং দ্রব্য জাতির নিচে অবস্থিত মধ্যবর্তী শ্রেণীসমূহ যথা জীব বা সপ্রাণ বস্তু, জড় বস্তু ইত্যাদি মধ্যবর্তী মানুষ পদের জাতি, তাই না? তাহলে সহজ কথায় মানুষ কি থেকে আসছে? জীব থেকে আসছে। তাহলে এই সেই জীব আর মানুষের ভিতরে প্রথমে হলো দ্রব্য, তারপর মনে করো যে জাতিকে আবার মনে করো যে কয়েক ভাগে ভাগ করা, জীবকে আবার কয়েক ভাগে ভাগ করা যায়, তার মানে মানুষ আসতেছে। তাহলে ওই সে দ্রব্য থেকে মানুষের ভিতরে যতগুলো জাতি আছে সেগুলোকে কি বলে? মধ্যবর্তী জাতি। উদ্দীপকে কাজী নজরুল ইসলামের চারিত্রিক বৈশিষ্ট্যের মাধ্যমে কোন প্রকারের বিধেয়কটি প্রকাশ পেয়েছে? তাহলে এখানে এমন গুণের কথা বলতেছে যেটা হলো অত্যন্ত বিচক্ষণ, বিচারবোধ সম্পন্ন, যুক্তি প্রদানের ক্ষমতা রাখে, এইরকম, তাই না? তাহলে এইটাকে কোনটা বুঝাচ্ছে? এটাকে বোঝায় যে উপলক্ষণ। এটা কোনটা বুঝাচ্ছে? এটা হলো উপলক্ষণ, মানে এইটা কোনো মনে করো যে সত্তার বা ব্যক্তির বা উদ্দেশ্যর বা আমরা যেটাই বলি না কেন, বা হলো গিয়ে তোমার ব্যক্তার্থের হলো গিয়ে মূল গুণ না বা লক্ষণ না, কিন্তু সেটা লক্ষণ থেকেই আসছে। তাহলে দেখো এই যে আমরা যখন মানুষ ব্যক্তার্থের জাতার্থ পড়ি তখন সেটা কি হয়? সেটা হয় হলো গিয়ে তোমার বুদ্ধিবৃত্তি। কিন্তু এখানে কি বলছে? এখানে বলছে গুণগুলা কি? অত্যন্ত বিচক্ষণ, বিচারবোধ সম্পূর্ণ, যুক্তি প্রদানের ক্ষমতা। এটা কিন্তু সেই বুদ্ধিবৃত্তি থেকেই আসছে, কিন্তু এটা যদি বুদ্ধিবৃত্তি না, এর জন্য কি? এটা উপলক্ষণ। বিধেয়কের প্রকারভেদগুলোর মধ্যে একটি হল উপলক্ষণ। এই বিধেয়ক কোনো পদের জাতার্থের অংশ নয়, তবে জাতার্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। অর্থাৎ যে গুণ বা গুণাবলী কোনো পদের জাতার্থের অংশ না হলেও জাতার্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে বলে উপলক্ষণ। যেমন ক্ষুধা, তৃষ্ণা ইত্যাদি, এটা কিন্তু বুদ্ধিবৃত্তি থেকে ডিরেক্ট আসছে। আচ্ছা, তাহলে দেখো যে এই বিষয়গুলো নিয়ে যেহেতু অলরেডি আর একটা এমসিকিউ আমরা আলোচনা করছি, এর জন্য এখানে আমরা ডিটেলস গেলাম না, আশা করি আইডিয়াটা তোমরা বুঝতে পারছো। আর ঘ নাম্বারে উদ্দীপকের আইনস্টাইনের মধ্যে প্রকাশিত বিধেয়কের পার্থক্য বিশ্লেষণ করো। তাহলে প্রথমটা কি ছিল? প্রথমে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, মানে যেটা কখনো চেঞ্জ হবে না, যেটা আমরণ একই থাকবে। আর আরেকটা কি? ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। তাহলে দুইটা কি? একটার মধ্যে পার্থক্য। তাহলে আমরা পার্থক্যগুলো দেখব। এটা তুমি টেবিল আকারেও দিতে পারো, এভাবে প্যাসেজ আকারেও দিতে পারো। প্যাসেজ আকারে আমরা দেখি যে গুণ বা গুণাবলী কোনো পদের জাতার্থের অংশ নয় অথবা জাতার্থ থেকে নিঃসৃতও নয়, অথচ কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে বিদ্যমান থাকে, অবান্তর লক্ষণ কিন্তু তাকেই বলে, তাই না? আচ্ছা, মানে ডিরেক্ট গুণ না, আবার ডিরেক্ট গুণ থেকে আসে নাই, আলাদা। সেটা কি? সেটা হলো অবান্তর লক্ষণ। এই অবান্তর লক্ষণের গুরুত্বপূর্ণ দুটি প্রকার হলো কি? ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। আমরা যেটা বারবার করে দেখতেছি, এটা কোনটা কি না কি সেটা আমরা অলরেডি জানি। এখন আমরা দেখি একটু উদ্দীপকে কি বলা আছে সেটা কিভাবে তুলে ধরছে। উদ্দীপকে দেখা যায় জার্মান বিজ্ঞানী আইনস্টাইন 1879 জন্মগ্রহণ করেন। আইনস্টাইনের ক্ষেত্রে তার জন্ম তারিখ কি? ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, এরকম কিন্তু তোমার ধরে ধরে দেখাই দিতে হবে যে এইটা বলা আছে, এইটা অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, এটা অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। ব্যক্তির এই গুণ স্থায়ী ও সারা জীবন অপরিবর্তনীয় থাকে, এর জন্য তাকে কি? ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলা হয়। অপরদিকে তার গুণ হলো কি তিনি বেহাল
তালা বাজাতে পছন্দ করতেন। এই গুণটি ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, কারণ এটা কোনো স্থায়ী গুণ না, দেখা গেলো যে সে ভুলে গেছে বা আর কখনো তিনি বাজাতে পছন্দ করেন নাই, এরকম বিষয়টা। পরিশেষে বলা যায় ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ ও ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের মধ্যে পার্থক্য থাকলেও তারা উভয়ই অবান্তর লক্ষণের অন্তর্গত গুরুত্বপূর্ণ দুটি বিষয়। পার্থক্য আছে ঠিকই, কিন্তু এইটা তো তোমার হলো গিয়ে রুট বা এটা এক জায়গা থেকেই আসছে। তারপরে সৃজনশীলটা আমরা যদি দেখি, যে উদ্দীপক এক প্রাণীর অন্তর্ভুক্ত হলো মানুষ, কুকুর, ছাগল, ঘোড়া ইত্যাদি। তাদের মধ্যে মানুষ কি বুদ্ধিবৃত্তি সম্পন্ন, যা তাকে অন্যান্য সমজাতীয় উপজাতি থেকে কি করে, পৃথক করে বা আলাদা করে। মিসেস কবিতা একজন প্রভাষক, কলেজের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান তিনি দক্ষতার সাথে পরিচালনা করেন। 1996 2 জুন রাজশাহীর এক সম্ভ্রান্ত পরিবারে তাকে জন্ম দেওয়া হয়। বুঝলাম, খুব ইজি। যুক্তিবিদ্যার একটা বিষয় হলো যে এইখানের সৃজনশীলের টপিক মনে করে এক অধ্যায়ে একটা থেকে হাইয়েস্ট দুইটা, অন্যান্য সাবজেক্টে দেখা যায় যে একটা অধ্যায় থেকে 4, 5, 6, 7 আলাদা আলাদা জায়গা থেকে প্রশ্ন আসার সুযোগ আছে, কিন্তু যুক্তিবিদ্যায় সেটা নাই। এর জন্য যুক্তিবিদ্যায় উত্তর করাও সহজ, মার্কস পাওয়াও সহজ এবং ভালো রেজাল্ট করাও সহজ। বিধেয়ক কত প্রকার আমরা তো অলরেডি দেখছি, বিধেয়ক 5 প্রকার। জিজ্ঞাসা করলে পরিফিরির 5 প্রকারটা বলবা, যদি বলে যে অ্যারিস্টটলেরটা কত তাহলে 4 প্রকার, আর যদি আলাদা করে বলেই দেয় পরিফিরির কয় প্রকার, 5 প্রকার, তাহলে তো হয়েই গেল। বিধেয়ক কোনো পদ নয়, কেন? তার কারণ হলো আমরা তো প্রথমেই দেখছি বিধেয়ক কি পদ না, বিধেয়ক হলো সম্পর্ক। কার মধ্যে সম্পর্ক? উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যে সম্পর্ক। এই বিষয়টাই এই জায়গায় জাস্ট বলে দিবা একটা উদাহরণ দিয়ে। উদ্দীপক একে কোন ধরনের বিধেয়ককে নির্দেশ করে? কোন ধরনের বিধেয়ককে নির্দেশ করে? যেটা হলো যেই জাতার্থটা তাকে অন্য কোনোটা থেকে আলাদা করে, তাহলে সেটা কি? সেটা হবে হলো গিয়ে লক্ষণ। আমরা অলরেডি দেখছি লক্ষণ বলতে কি বোঝায় না বোঝায়, এটা এর জন্য ডিসক্রাইব করলাম না, তোমরা তোমাদের মতো করে পড়ে নিও, আশা করি সমস্যা হবে না, কারণ এই একই বিষয় 2 থেকে 3 বার আজকের ক্লাসে কিন্তু তোমাদের দেখানো হয়েছে। আর ঘ নাম্বারে সেই তোমার বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ সেটা নিয়েই বলবে। প্রশ্নটা যদি দেখি যে উদ্দীপক 2 দুটি বিধেয়কের নির্দেশ করে, তাদের পার্থক্য আলোচনা করো, তাইলে কি বলছে? সেটা হলো গিয়ে বিধেয়কের উপলক্ষণ এবং অবান্তর লক্ষণ। তাহলে উপলক্ষণ এবং অবান্তর লক্ষণ থেকে আমরা পার্থক্যটা কি দেখব? উপলক্ষণ বলতে বিধেয়কের এমন একটি শ্রেণী বিভাগ বোঝায় যা বিভেদক লক্ষণ থেকে অনুমিত বা নিঃসৃত হয়, অর্থাৎ কোনো পদের এমন গুণ যা কোনো পদের অংশ নয় কিন্তু পদটির জাতার্থ থেকে নিঃসৃত হয়। যেমন উদ্দীপক 2 মিসেস কবিতা হলো গিয়ে প্রভাষক, তিনি কলেজের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান দক্ষতার সাথে পরিচালনা করেন। এখানে দক্ষতা নামক পদটি মানুষের পদের বিভেদক লক্ষণ, যা জাতার্থের বুদ্ধিবৃত্তি যেই তোমার লক্ষণ আসছে এই লক্ষণ থেকে নিঃসৃত। অন্যদিকে অবান্তর লক্ষণ হলো কোনো পদের এমন গুণ যা কোনো পদের জাতার্থের অংশ নয়, আবার পদটির জাতার্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃতও নয়। এটা তো আমরা অলরেডি লাস্ট সিকিও দেখলাম। অর্থাৎ অবান্তর লক্ষণ বলতে জাতার্থের বাইরের কোনো গুণকে বোঝায়। যেমন উদ্দীপক 2 বর্ণিত মিসেস কবিতা 1996 2 জুন রাজশাহীর এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন, ব্লা ব্লা ব্লা। তাহলে বুঝতেছো যে এই উত্তরগুলা কিভাবে আসলে দিতে হবে। তো এর মাধ্যমে প্রথম পত্রের 4 নম্বর অধ্যায় বিধেয়ক শেষ হলো। এখন আমরা দেখব দ্বিতীয় পত্রের 4 নম্বর অধ্যায় প্রকল্প বা হাইপোথিসিস। প্রকল্প মানে কি? হাইপোথিসিস। প্রথম এমসিকিউ এই যে প্রকল্প মানে কি? হাইপোথিসিস। তাহলে প্রকল্প বা হাইপোথিসিস বলতে আসলে বুঝায়টা কি, তাই না? বুঝায় হলো যে আমাদের অনেক সময় ডিসিশন নেওয়া লাগে, কিন্তু ডিসিশন আসলে আমরা কোনটা নিব বা হলো গিয়ে কোনটা আমরা প্ল্যান করে এটা আমরা ফাইনালাইজ করব, এটা আমাদের কিন্তু সবসময় আমরা জানি না বা করতে পারি না। তার কারণ কি? তার কারণ হলো আমাদের পর্যাপ্ত পরিমাণ তথ্য নাই। তাহলে পর্যাপ্ত পরিমাণ তথ্য বিদ্যমান না থাকার কারণে সাময়িক সময়ের জন্য যে ডিসিশন বা সিদ্ধান্ত নেওয়া হয় সেটাকেই বলা হয় প্রকল্প বা ইংরেজিতে বলা হয় কি? হাইপোথিসিস। প্রকল্প কত প্রকার? প্রকল্প হলো 3 প্রকার। কি কি দেখি তো? একটা হলো যে কর্তা সংক্রান্ত প্রকল্প বা হাইপোথিসিস কনসার্নিং এজেন্ট, নিয়ম সংক্রান্ত প্রকল্প হাইপোথিসিস কনসার্নিং ল, বিন্যাস সংক্রান্ত প্রকল্প হাইপোথিসিস কনসার্নিং কোলোকেশন। তাহলে দেখি কোনটা কি। প্রথমটা কর্তা সংক্রান্ত প্রকল্প, যখন কোনো ঘটনার নিয়ম বা পারিপার্শ্বিক অবস্থা জানা থাকে, তাহলে নিয়ম জানা থাকে, পারিপার্শ্বিক অবস্থা জানা থাকে, কিন্তু কে ঘটিয়েছে মানে কর্তা অজানা থাকে, তাহলে সেইটা কি? কর্তার বিষয়ে যে অনুমান করা হয়, তখন কর্তার বিষয়ে যে অনুমান করা হয় সেটা কর্তা সংক্রান্ত প্রকল্প। মানে মনে করো যে কোনো একটা ঘটনা সেটা কোন নিয়মে ঘটছে এবং পারিপার্শ্বিক অবস্থা সেটাও জানো, কিন্তু কার সম্পর্কে বলা হচ্ছে সেটা জানো না, তাই না? মনে করো যে বলা হচ্ছে যে একজন চুরি করছে
একজন কি করছে, একজন হলো মানে তোমার জানালা দিয়ে ঢুকে চুরি করছে এবং সে এই জিনিসগুলো চুরি করছে এবং তখন বাসার অবস্থা এরকম এরকম ছিল, তুমি এসে দেখতেছো কিন্তু তুমি জানো না যে কে চুরি করছে। তাহলে সেটা কি, সেটা হলো হাইপোথিসিস কনসার্নিং এজেন্ট বা কর্তা সংক্রান্ত প্রকল্প। নিয়ম সংক্রান্ত প্রকল্প হলো যে তুমি কর্তা জানো, তুমি জানো হলো পারিপার্শ্বিক অবস্থা, কিন্তু কোন নিয়মে ঘটছে সেটা জানো না। যেরকম মনে করো যে তুমি জানো যে এই চোরটা চুরি করছে এবং এই জিনিস চুরি করছে, কিন্তু সে কিভাবে ঘরে ঢুকলো, সে কি জানালা দিয়ে ঢুকলো, সে কি হলো দরজা দিয়ে ঢুকলো, নাকি সে দরজা দেয়াল ফুটো করে ঢুকলো, তুমি কিছুই জানো না। তাহলে সেটা মানে এই জিনিসটা জানো না, সেটা হলো নিয়ম সংক্রান্ত প্রকল্প, কোন নিয়মে করছে সেটা জানো না। আর বিন্যাস সংক্রান্ত প্রকল্প, এটা হলো গিয়ে তুমি কর্তাও জানো, কোন নিয়মে করছে সেটাও জানো, কিন্তু পারিপার্শ্বিক অবস্থা বা বিন্যাসের কারণ তুমি জানো না। মানে চোর, কোন চোর চুরি করছে তুমি এটা জানো, কোন নিয়মে চুরি করছে জানো, কিন্তু কি কি চুরি করছে সেটা তুমি জানো না। সেটা কি, সেটা হলো বিন্যাস সংক্রান্ত প্রকল্প বা হাইপোথিসিস কনসার্নিং কোলোকেশন। তাহলে এইখানে দেখো টেবিল আকারে দেওয়া আছে যে কোন ধরনের প্রকল্পে কোন জিনিস থাকে, কোন জিনিস থাকে না। যেরকম কর্তা সংক্রান্ততে কর্তা থাকে না, নিয়ম থাকে, পারিপার্শ্বিক থাকে। নিয়ম সংক্রান্ততে নিয়ম থাকে না, কর্তা পারিপার্শ্বিক থাকে। বিন্যাস সংক্রান্ততে বিন্যাস থাকে না, বাকিগুলো থাকে। তাহলে নামে যেটা আছে সেটা থাকবে না, বাকি দুইটা থাকবে। ভেরি ইজি। 3 নম্বরে, প্রকল্পের স্তর কয়টি? প্রকল্পের স্তর কয়টি? দেখি যুক্তিবিদ্যায় প্রকল্পের স্তর কয়টি? 4টি। ঘটনা নিরীক্ষণ, আনুমানিক ধারণা, সিদ্ধান্ত অনুমান, যাচাইকরণ, তাই না? তাইলে উত্তর কি হবে? উত্তর হবে হলো 4। তাহলে আগে আমরা দেখলাম 4টার কোনটা কি আমরা একটু দেখি। ঘটনা নিরীক্ষণ, যে ঘটনাটির কারণ নির্ণয় করতে হবে, প্রথমে সেই পারিপার্শ্বিক অবস্থা বা ঘটনাটি খুব পর্যবেক্ষণ বা নিরীক্ষণ করতে হবে, তাই না? মানে তুমি যখন কোনো জিনিসের কনক্লুশনে আসতে চাও যে কিভাবে কি হয়েছে না হয়েছে, তাহলে পারিপার্শ্বিক অবস্থাগুলো তোমার খুব ভালো মতো দেখতে হবে। আনুমানিক ধারণা গঠন করতে হবে, মানে আপাতত আমার অনুমান করতে হবে যে কিভাবে কি হয়েছে না হয়েছে। হাইপোথিসিস, মনে করো যে তুমি ঘরে ঢুকে দেখলা যে তোমার সব মালামাল আলানো বা হলো গিয়ে ছড়াই ছিটানো আছে, তখন তুমি আপাতত ধরে নিবা বা হাইপোথিসিস করবা কি যে বাসায় চোর আসছিল, তাই না? তারপরে সিদ্ধান্ত অনুমান, তখন হলো গিয়ে তুমি যে সিদ্ধান্তটা নিছো যে হ্যাঁ চোরই আসছিল, তাহলে এই সিদ্ধান্তটা নিয়ে ফেলছো চোরই আসছিল। কিন্তু তুমি জাস্ট তো আন্দাজে একটা সিদ্ধান্ত করে বসে থাকলে হবে না, তোমার কি করতে হবে, বাসায় বিভিন্ন জিনিস খুঁজে খেটে দেখতে হবে বা তোমার বিভিন্ন ট্রেসেস চেক করতে হবে, বিভিন্ন প্রুফ করার মাধ্যমে তুমি ফাইনাল কনক্লুশনে আসতে পারবা, যেটা হলো যাচাইকরণ বা প্রমাণীকরণ বা ভেরিফিকেশন, যে হ্যাঁ আসলেই চোর আসছিল, নাকি হলো কি কোনো জানালা খুলে গেছে, প্রচণ্ড বাতাস এলোমেলো হয়েছে, নাকি কোনোভাবে কোনো কুকুর ঢুকে কোনোভাবে আলানো হয়ে গেছে, বা হলো গিয়ে অন্য কোনো কিছু ঘটছে। তাহলে এই প্রসেসে বিষয়গুলো হয়ে থাকে। ধাপ কয়টি? 4টি। যাচাইকরণ কত প্রকার? যাচাইকরণ হলো 2 প্রকার। সেটা কি কি? আইদার এক, তুমি নিজে যাচাই করতেছো, যেরকম ঘরে ঢুকে তুমি দেখলা যে চুরি হয়েছে, তুমি যাচাই করতেছো, বা অন্য কাউকে দিয়ে করায় নিচ্ছ, মনে করো পুলিশকে দিয়ে করায় নিচ্ছ, বা মনে করো যে তুমি ফোনে ফোনে শুনতেছো যে চুরি হয়ে গেছে, সেখানে যে উপস্থিত আছে সে হলে গিয়ে চেক করতেছে, যাচাই করতেছে। তাহলে যাচাইকরণ 2 প্রকার, একটা প্রত্যক্ষ, একটা পরোক্ষ। প্রত্যক্ষ, পরোক্ষ। একটা কি? প্রত্যক্ষ আর একটা পরোক্ষ। সূর্য পৃথিবীর 4 দিকে ঘুরে, এই মতবাদটি কার ছিল? এটা খুবই ফেমাস যে সূর্য পৃথিবীর 4 দিকে ঘুরে। আগের লোকজন মনে করতো যে সূর্য পৃথিবীর 4 দিকে ঘোরে, তাই না? এখন আমরা কি জানি, পৃথিবী সূর্য 4 দিকে ঘোরে। তাহলে সূর্য পৃথিবীর 4 দিকে ঘোরে, এই মতবাদটি দিয়েছিলেন কে? টলেমি। সংকট উত্তরক দৃষ্টান্তকে কয় ভাগে পাওয়া যায়? সংকট উত্তরক দৃষ্টান্তকে কয় ভাগে পাওয়া যায়? সংকট উত্তরক দৃষ্টান্তকে মূলত কি 2 ভাগে পাওয়া যায়। একটা হলো নিরীক্ষণ লব্ধ সংকট উত্তারক দৃষ্টান্ত, আর পরীক্ষণ লব্ধ সংকট উত্তারক দৃষ্টান্ত। আচ্ছা, তাহলে দেখি কোনটা কি। যখন কোনো নিয়ন্ত্রিত পরিবেশে ল্যাবরেটরি ছাড়াই কেবল প্রাকৃতিকভাবে যখন কোনো কিছু করা হয়, তখন সেটা কি? অবজারভেশন। তাহলে এইটা কি? এটা হলো তোমার ওপেন স্পেসে করা হয়। এবং যখন কোনো জিনিস খুব মেনটেন করে করা হয়, নিয়মতান্ত্রিকভাবে করা হয়, মানে হলো কি ল্যাবে বা একটা পরীক্ষণগারে করা হয়, তখন সেটা কি? তখন সেটা হলো
এই যে পরীক্ষণলব্ধ সংকট বা উত্তরক দৃষ্টান্ত বা সংকট উত্তরক পরিলক্ষণ বা যেটাকে বলা হয় ক্রুশাল এক্সপেরিমেন্ট, যেটা আমরা কোনো ল্যাবে বা এই ধরনের বিষয় জায়গায় করে থাকি। প্রতিবেদক অনুকল্পের দৃষ্টান্ত কোনটি? এটা হলো ইথারের অস্তিত্ব। প্রতিবেদক অনুকল্পের দৃষ্টান্ত বলতে কি বোঝা হয়? মনে করো যে আমরা কোনো কনক্লুশনে আসব, কিন্তু কিভাবে কি হয়েছে না হয়েছে জানি না, তখন আমরা বলি না যে ধরি এইভাবে এটা হয়েছে বা ধরি এটার মাধ্যমে এটা হয়েছে। যখন এরকম আমরা কোনো জিনিস ধরে করব বা হলো গিয়ে আপাতত কোনো জিনিস আমরা সামনে রেখে কাজ করব, তখন সেটাকে বলে প্রতিবেদক অনুকল্পের দৃষ্টান্ত। সেটা বুঝলাম, কিন্তু এইটাই উত্তর হলো কেন? তাহলে ইথার বিষয়টাকে আমাদের আগে বুঝতে হবে। সেটা হলো মানে অন্ধকার অবস্থায় আলো কিভাবে মানে আলো কিভাবে যাতায়াত করে এটা বোঝার যে সিস্টেম, সেটাকেই বলা হয় ইথার। তাহলে ইথারের অস্তিত্ব, তাহলে আমরা ধরে নিচ্ছি যে যেই অবস্থায় আলো অন্ধকার অবস্থান থেকে অন্ধকার অবস্থায় পরিগমন করে সেই অবস্থানটার নাম হলো ইথার। তাহলে আমরা যা ধরে নিচ্ছি ইথার নামের একটা নতুন জিনিস একটা কল্পনা করতেছি, এটাই হলো প্রতিবেদক অনুকল্প। শব্দ তরঙ্গের ফলে রেডিওতে গান শুনতে পাচ্ছি, এটি কোন ধরনের প্রকল্প? এটিও কিন্তু সেই প্রতিবেদক অনুকল্প। এটাও কিন্তু আমরা যে ধরে নিচ্ছি কি যে রেডিওতে মানে বাতাস আছে বা বাতাসের ভিতর দিয়ে রেডিও যেই ওয়েভগুলা সেইগুলা হলোকে পরিগমন করে, এগুলো যে আমরা ধরে নিচ্ছি, এই জন্য এটা প্রতিবেদক অনুকল্প। প্রকল্পের বৈধতা কি? প্রকল্পের বৈধতা পরীক্ষণমূলক সমর্থনযোগ্য, হ্যাঁ, কারণ হাইপোথিসিস বা প্রকল্পকে কিন্তু আমরা টেস্ট করতে পারি, টেস্টেবল। বাস্তব ভিত্তিক অবস্থায় বাস্তব ভিত্তিক হতে হবে, না হলে উল্টা পাল্টা চিন্তা ভাবনা করলে তো আসলে প্রকল্প বা হাইপোথিসিস হবে না। তারপরে কি আরোহ সমন্বয়, মানে আমরা আরোহ কি আমরা অল্প অল্প তথ্য থেকে আমরা হলো আমরা একটা তোমার একটা ব্যাপক তথ্যে চলে যাই না, যেরকম আমরা বলি যে রহিম ভাত খায়, করিম ভাত খায়, তৌফিক ভাত খায়, শৌফিক ভাত খায়, অতএব সকল ছেলে ভাত খায়। তাহলে আমরা কি অল্প কিছু থেকে ব্যাপক বা সবে চলে গেছি। ঠিক একইভাবে আমরা কি করি প্রকল্পের সময় বা হাইপোথিসিসের সময় আমরা কি করি? প্রকল্পের সময় আমরা যে ভয়ে দেখতেছি যে সব মালামাল ছিটানো, জানালা আমি আটকায় দিয়ে গেছিলাম, জানালা খোলা, তারপর হলো গিয়ে ক্যাশ বাক্সে ক্যাশ নাই, জুয়েলারি নাই, বাসায় দামি ফোন, আইফোন, ট্যাবলেট কোনো কিছু নেই, ল্যাপটপ নাই, তাহলে কি? তাহলে চোর চুরি করছে। তাহলে অল্প তথ্য থেকে অল্প তথ্যের ভিত্তিতে আমরা ফাইনাল যে ডিসিশন আসলাম সেটা কি? সেটা হলো প্রকল্প। এটাই হলো প্রকল্পের হলো বৈশিষ্ট্য। তাহলে উত্তর কি হবে? 1, 2, 3। উত্তর হবে 1, 2, 3। কাজ চালানোর প্রকল্প কি? কার্যকারী প্রকল্প। অবশ্যই কার্যকারী না হলে তো এটাকে ব্যবহার করতো না। সাময়িক প্রকল্প, কাজ চালানো যেহেতু বলতেছে যে আপাতত সময়ের জন্য ব্যবহার করা হচ্ছে, তাহলে এটা সাময়িক এবং এটা অসম্পূর্ণ প্রকল্প। তার কারণ হলো এটা টেম্পোরারি টাইমের জন্য ব্যবহার করতেছে, এটা পূর্ণাঙ্গ বা সম্পূর্ণ না। কাজ চালানো প্রকল্প দিয়ে তুমি অল্প একটু সময় কাজ করবা, কিছু সময় কাজ করবা, তারপর ফাইনালি প্রসেস চেঞ্জ করে অন্য প্রকল্প ব্যবহার করে তুমি ফাইনাল ডিসিশনে পৌঁছাবা। তাহলে উত্তর কি হবে? 1, 2, 3। তো এই গেল এই অধ্যায়ের MCQ। এখন আমরা দেখব কোনো ধারণাকে যথার্থ প্রকল্প হতে হলে কতগুলো শর্ত পূরণ করতে হবে। মানে আমি যেটা ইচ্ছা সেটাকে আমি প্রকল্প বলতে পারবো না। এটার জন্য কি আমার নির্দিষ্ট কিছু কি শর্ত পূরণ করতে হবে, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে। এই 10টা শর্ত এইগুলা তোমার মুখস্থ করতে হবে, কিন্তু সিরিয়াল মুখস্থ করা যাবে না। তার কারণ হলো দেখা যাবে যে এইখানে যে 10টা যে শর্ত নিয়ে কথা বলছে, প্রশ্ন কিভাবে আসবে? প্রশ্ন দেখা গেল যে এর ভিতরে প্রশ্নতে এমন একটা উদ্দীপক দিবে বা এমন একটা সিনারিও দিবে যেখানে দেখা যাবে যে হয়তো এখানে প্রকল্প প্রাসঙ্গিক না বা প্রকল্প হলো গিয়ে প্রমাণ করা যাচ্ছে না, তাই না? তাহলে এরকম হিন্ট দিয়ে দিবে, তখন তোমাকে বলতে হবে যে যুক্তিবিদ্যায় প্রকল্প হতে গেলে সব মিলিয়ে 10টা শর্ত আছে, এর ভিতরে এই শর্তগুলো অনুপস্থিত বলে এটাকে আমরা প্রকল্প বলতে পারি না বা এরকম আর কি। তাহলে আমরা শর্তগুলো একটু দেখি যে কি কি শর্ত আমাদের রয়েছে। প্রকল্পকে অবশ্যই কি সুনির্দিষ্ট হতে হবে বা স্পেসিফিক হতে হবে, একদম মানে টু দ্য পয়েন্ট হতে হবে। প্রকল্পকে অবশ্যই যৌক্তিক হতে হবে, মানে লজিক্যাল হতে হবে। প্রকল্পকে প্রাসঙ্গিক হতে হবে, মানে রিলেটিভ হতে পারে, উল্টাপাল্টা যে কোনো কিছু নিয়ে বলা যাবে না। প্রকল্পকে প্রমাণযোগ্য হতে হবে। যদি প্রকল্প আমরা প্রমাণ নাই করতে পারি, প্রকল্পকে যদি আমরা প্রুফ নাই করতে পারি, তাহলে সেইটা তো আসলে কোনো লাভ হচ্ছে না। প্রকল্পকে বাস্তব কারণ ভিত্তিক হতে হবে, মানে যেটা আসলে বাস্তবে এক্সিস্ট করে, যেটা আসলে রিয়েলিটিতে আছে, এরকম কিছু নিয়ে আমরা প্রকল্পতে কথা বলবো। প্রকল্পকে সত্যর সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। সত্যর সাথে কি সামঞ্জস্যপূর্ণ হতে হবে। প্রকল্পকে বিষয় বা ঘটনা ব্যাখ্যা করার জন্য পর্যাপ্ত হতে হবে, মানে প্রকল্পও এমন হতে হবে যেন ওইটার মাধ্যমে আমরা কোনো বিষয় বা কোনো ঘটনাকে কি আমরা ব্যাখ্যা বা ডেসক্রাইব করতে পারি।
প্রকল্পকে সামঞ্জস্যপূর্ণ ধারণার প্রকাশ করতে হবে, প্রকল্পকে প্রকৃত কারণ অনুসন্ধান ভিত্তিক হতে হবে, মানে প্রকল্পের উদ্দেশ্যই হইতে হবে এটা যেন সে প্রকৃত কারণ বের করতে বা অনুসন্ধান করতে পারে। প্রকল্প আত্মবিরোধী হইতে পারবে না। প্রকল্প কি আত্মবিরোধী হতে পারবে না, মানে প্রকল্পতে এমন কোনো আইডিয়া বা এমন কোনো ধারণা দেওয়া যাবে না যেটা প্রকল্পের এগেইনস্টেই চলে যায়। তাহলে এটা কি প্রকল্পকে আত্মবিরোধী হওয়া যাবে না। তো চলো এবার আমরা সৃজনশীল দেখি। দৃশ্যকল্প 1, আইভি ইসলাম একজন ব্যবসায়ী, সোনালী ব্যাংকের মাধ্যমে তিনি তার বেশিরভাগ লেনদেন সম্পন্ন করেন। সপ্তাহখানেক পূর্বে হঠাৎ তিনি ফোনে বড় অঙ্কের টাকা উত্তোলনের SMS পান। তাৎক্ষণিক তিনি ব্যাংকে যোগাযোগ করেন ও পুলিশকে অবহিত করেন। ব্যাংকে কর্তৃপক্ষ ও পুলিশের আন্তরিক সহায়তায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্ত ব্যক্তিকে চিহ্নিত করা ও টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে অভিযুক্ত ব্যক্তি জড়িত ব্যক্তিদের নাম প্রকাশ করে। আচ্ছা, তারপরে দৃশ্যকল্প 2 কি, ক্রোকারিজের দোকানে প্রকৃত স্টেইনলেস স্টিলের পাত্র যাচাই করার জন্য মালিক চুম্বক খণ্ড ব্যবহার করেন। তাহলে এই দুইটা হলো আমাদের দৃশ্যকল্প বা সিনারিও, এটার উপর ভিত্তি করে আমরা অ্যান্সার দিব। দেখো প্রতিবেদক অনুকল্প কাকে বলে, এটা আমরা দেখি যে যখন কোনো ঘটনার বাস্তব কারণ বিদ্যমান থাকা সত্ত্বেও তাকে প্রত্যক্ষ করা যায় না, তাকে প্রতিবেদক অনুকল্প বলে। মানে যখন কোনো ঘটনা বাস্তবে কি ঘটে গেছে, যখন কোনো ঘটনার বাস্তব কারণ বিদ্যমান থাকা সত্ত্বেও, মানে বাস্তব কারণ আছে তারপরও তাকে প্রত্যক্ষ করা যায় না, তখন তাকে কি, মানে তাকে যখন দেখা যায় না বা ধরা যায় না, ছোঁয়া যায় না, এরকম আর কি, তখন তাকে বলে প্রতিবেদক অনুকল্প। খ নাম্বারে, প্রকল্পের ক্ষেত্রে যাচাইকরণ কেন প্রয়োজন? প্রকল্পের সত্যতা ও বৈধতা প্রমাণের জন্য যাচাইকরণ অপরিহার্য। দেখো আমরা প্রকল্প, এটা তো একটা সাময়িক প্রক্রিয়া, তাই না? তাহলে প্রকল্প আমরা কেন করতেছি? আমরা একটা ফাইনাল সিদ্ধান্তে আসার জন্য করতেছি। এখন ফাইনাল সিদ্ধান্তে আসার জন্যই আমরা যে প্রকল্পটা নিয়েছি বা যে হাইপোথিসিসটা নিয়েছি সেটারই কিন্তু আমরা সত্যতা, বৈধতা বা এটা আসলেই হলো গিয়ে, মানে এটাকে কি বলে, যে রিয়েলিস্টিক কিনা, সত্য কথা বলে কিনা, এখানে কোনো মিথ্যা আছে কিনা, এটাই কিন্তু আমরা চেক করব। এর জন্য যাচাইকরণ অপরিহার্য বা যেটাকে আমরা বলি ম্যান্ডেটরি। যাচাইকরণ হলো প্রকল্পের একটি স্তর যেখানে অনুমিত ধারণাটিকে বাস্তব ঘটনার সাথে মিলিয়ে দেখা হয়। যাচাইকরণ ছাড়া একটি প্রকল্প কেবল একটি প্রাথমিক অনুমান হিসাবেই দেখা যায়। এটি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রমাণিত হলে কেবল বৈজ্ঞানিক তত্ত্বে রূপ নিতে পারে। তাহলে যখন এটা হলো গিয়ে প্রমাণ হবে ঠিক তখন বা কেবল তখনই এটাকে আমরা বৈজ্ঞানিক তত্ত্ব বলতে পারি, বৈজ্ঞানিক তত্ত্বে রূপ নিতে পারে এবং ঘটনার সঠিক ব্যাখ্যা প্রদান করতে পারে। এর জন্য একটি প্রকল্পে যাচাইকরণ অপরিহার্য। মানে আমি যদি যাচাই নাই করি তাহলে আমার প্রকল্পটার কোনো দরকারই নাই। প্রকল্প নেওয়া হয় যেন আমরা পরবর্তীতে যাচাই করে সত্যে পৌঁছাতে পারি। গ নাম্বার, দৃশ্যকল্প 2 প্রকল্পে প্রমাণের কোন দিকটি নির্দেশ করছে? তাহলে দেখো এই যে প্রকল্প প্রমাণের যেই নিয়মগুলা, এগুলাই কিন্তু এখন সৃজনশীলে টাচ করা হবে। দৃশ্যকল্প 2 প্রকল্পের কোন জিনিসটি নির্দেশ করছে? দৃশ্যকল্প 2 কি ছিল? ক্রোকারিজের দোকানে প্রকৃত স্টেইনলেস স্টিলের পাত্র যাচাই কেনা, এর জন্য মালিক কি সেখানে চুম্বক খণ্ড বা ম্যাগনেট ব্যবহার করে বোঝাচ্ছে। তাহলে দৃশ্যকল্প 2 প্রকল্পের পরীক্ষণের মাধ্যমে যাচাইকরণের দিকটি প্রকাশ পেয়েছে। কোনটি? পরীক্ষণের মাধ্যমে যাচাইকরণের দিকটি প্রকাশ পেয়েছে। প্রকল্পের যাচাইকরণ দুইভাবে হতে পারে, মানে দুইভাবে আমরা কোনো জিনিস ডিটেক্ট করতে পারি। একটা কি, একটা প্রত্যক্ষ যাচাইকরণ, একটা পরোক্ষ যাচাইকরণ। প্রত্যক্ষ যাচাইকরণ কি? প্রত্যক্ষ যাচাইকরণ হচ্ছে যখন একজন তোমার নিজেই বা ইন পার্সন যখন সেটাকে যাচাই করতেছে, সেটা প্রত্যক্ষ যাচাইকরণ। আর পরোক্ষ কি? যখন অন্য কারোর মাধ্যমে বা অন্য কিছুর মাধ্যমে যখন করায় নিচ্ছে তখন সেটা পরোক্ষ যাচাইকরণ। প্রত্যক্ষ যাচাইকরণ আবার দুই ধরনের হতে পারে, মানে তোমার যাচাইকরণ দুই ধরনের, আবার প্রত্যক্ষ যাচাইকরণও দুই ধরনের। সেটা কি কি? নিরীক্ষণের মাধ্যমে যাচাইকরণ এবং পরীক্ষণের মাধ্যমে যাচাইকরণ। আমরা কিন্তু মনে করি যে পরীক্ষা নিরীক্ষা দুইটা কিন্তু সিমিলার ওয়ার্ড, কিছু ক্ষেত্রে সিমিলারিটিস আছে ঠিকই, কিন্তু পার্থক্যও আছে। তাহলে দুই ভাগে ভাগ করা যাচ্ছে প্রত্যক্ষ যাচাইকরণকে, নিরীক্ষণের মাধ্যমে যাচাইকরণ, পরীক্ষণের মাধ্যমে যাচাইকরণ। পরীক্ষণের সাহায্যে যখন কোনো প্রকল্পকে যাচাই করা হয় তখন তাকে পরীক্ষণের মাধ্যমে যাচাইকরণ বলে। অর্থাৎ প্রকল্পকে যখন নিয়ন্ত্রিত পরিবেশে প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে যাচাই করা হয় তখন তার পরীক্ষণাত্মক যাচাইকরণ সম্পন্ন হয়। তাহলে আবার দেখো এখানে কিন্তু মূল বিষয় যে পরীক্ষণের সাহায্যে, তাহলে কিসের সাহায্যে? পরীক্ষণের সাহায্যে যখন কোনো প্রকল্পকে যাচাই করা হয় তখন তাকে পরীক্ষণের মাধ্যমে যাচাইকরণ বলবে। অর্থাৎ প্রকল্পকে কি নিয়ন্ত্রিত পরিবেশে প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে যাচাই করা হবে। মানে এটা কাইন্ড অফ এই যে মানুষজন ল্যাবে কি করে, ল্যাবে একটা নিয়ন্ত্রিত টেম্পারেচার,
নিয়ন্ত্রিত হলো গিয়ে পরিবেশ, নিয়ন্ত্রিত একটা কাঠামোর মধ্যে রেখেই কোনো কিছুকে টেস্ট করে, তাই না? এটা হলো ল্যাব। তাহলে এইখানে কি হচ্ছে, এখানে পরীক্ষণ হচ্ছে, এবং এই যে তোমার হলো গিয়ে পরীক্ষণের মাধ্যমে যে যাচাইকরণ, এখানেও কিন্তু একটা নিয়ন্ত্রিত পরিবেশে বিষয়টাকে পরীক্ষা করা হচ্ছে। আচ্ছা, তখন তার পরীক্ষানাত্মক যাচাইকরণ সম্পন্ন হয়। যেমন পরীক্ষাগারে বা হলো গিয়ে ল্যাবে অক্সিজেনের তুলনায় বায়ুমণ্ডল থেকে প্রাপ্ত অক্সিজেনের ওজন একটু বেশি। এর কারণ হিসাবে বিজ্ঞানীগণ প্রকল্প প্রণয়ন করেন যে বায়ুমণ্ডলের অক্সিজেনের সাথে আরও অন্যান্য গ্যাস আছে, যেরকম নাইট্রোজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, এইগুলা আছে। পরে বিজ্ঞানীগণ পরীক্ষাগারে গবেষণা করে দেখতে পেলেন যে বায়ুমণ্ডলে অক্সিজেনে আর্গন গ্যাস মিশ্রিত আছে, এজন্য বায়ুমণ্ডলে অক্সিজেনের ওজন বেশি থাকে। তাহলে আমরা বুঝলাম যে পরীক্ষণের মাধ্যমে যাচাইকরণের কথা এখানে বলা হচ্ছে, নিরীক্ষণের মাধ্যমে যেহেতু বলা হচ্ছে না, ওইটা আমরা বিস্তারিত এখানে দেখতেছি না। তাহলে আমরা প্রথমে কি, আমরা এক বাক্যে উত্তর দিয়ে দিছি যে এটা কোন ধরনের যাচাইকরণ। তারপরে এই যে 2 নাম্বার প্যাসেজে তাইলে আমরা বলছি যে তাইলে যাচাইকরণ যে দুইভাবে হয়, সেই দুই ভাগে কি কি, প্রত্যক্ষণ পরোক্ষণ। প্রত্যক্ষণকে আবার দুই ভাগে ভাগ করা যায়, এটা কি পরীক্ষার মাধ্যমে, নিরীক্ষার মাধ্যমে। তাহলে এখানে কোনটা হচ্ছে, পরীক্ষার মাধ্যমে হচ্ছে। তাহলে এইটার আবার সংজ্ঞা দাও, এইটার হলো আবার হলো গিয়ে ব্যাখ্যা করো। ব্যাখ্যা করার ভিতরে আমরা এটার উদাহরণ দিতে পারি, এটার বৈশিষ্ট্য দিতে পারি, তাই না? তারপরে উদ্দীপক 2 এইটা কেন, মানে আমাদের যে 2 নাম্বার যে এখানে আমাদের দৃশ্যকল্পটা দেওয়া ছিল, 2 নাম্বার দৃশ্যকল্পটা কেন পরীক্ষণের মাধ্যমে যাচাইকরণ, সেটা আমাদের লজিক্যালি বলা হচ্ছে। দেখো, উদ্দীপকের দৃশ্যকল্প 2, ক্রোকারিজের দোকানের মালিক স্টেইনলেস স্টিলের পাত্র যাচাই করার জন্য চৌম্বক খণ্ড ব্যবহার করেন। এটি একটি পরীক্ষামূলক পদ্ধতি। চৌম্বক যদি স্টিলকে আকর্ষণ না করে, তবে প্রমাণিত হয় যে এখানে প্রকৃত স্টেইনলেস স্টিল ব্যবহার করা হচ্ছে। তাহলে দেখো, ল্যাবে যেরকম টেস্ট করা হয়, এখানেও সেই রকম টেস্ট করা হচ্ছে না। তাহলে ল্যাবে যে টেস্ট করা, ওইটাকে আমরা কি বলতেছি, পরীক্ষণের মাধ্যমে যাচাইকরণ। এই কারণেই স্টেইনলেস স্টিলে যে আমরা চেক করতেছি, এটা পরীক্ষণের মাধ্যমে যাচাইকরণ। এখানে সরাসরি পরীক্ষার মাধ্যমে একটি ধারণাকে যাচাই করা হচ্ছে, যা প্রকল্পের প্রত্যক্ষ যাচাইকরণ প্রক্রিয়ার পরীক্ষণের মাধ্যমে যাচাইকরণকে কি প্রতিফলিত করছে বা এটাকে ইঙ্গিত দিচ্ছে। ঘ নাম্বারে কি বলা হচ্ছে, দৃশ্যকল্প 1-এ প্রকল্পের সবগুলো স্তর কি প্রতিফলিত হয়েছে কিনা। মানে এই যে দেখো, একটা প্রকল্পে আসার জন্য যে কয়েকটা স্টেপ আছে, আমরা তো একটু আগেই দেখছি, তাই না? তাহলে এই প্রত্যেকটা ধাপ অনুসরণ হয়েছে কিনা সেটাই আমরা দেখব, যে দৃশ্যকল্প 1-এ প্রকল্পের সবগুলো স্তর প্রতিফলিত হয়েছে, বা সেখানে আমরা তোমার হলো যেই প্রকল্পের যেই 4টা 5টা 6টা 7টা আমরা যেই কয়েকটা ধাপ দেখলাম, ওই ধাপ প্রত্যেকটা মানে স্টেপ বাই স্টেপ ব্যবহার করা হয়েছে কিনা সেটা হয়েছে। এখন আমরা তাহলে দেখি ধাপগুলা কি কি। যে প্রকল্পের গঠন করার জন্য প্রকল্পকে কতগুলো পর্যায় অতিক্রম করতে হয়, যাকে প্রকল্পের স্তর বলে, এবং এই স্তর 4টা, যেটা আমরা কিন্তু প্রিভিয়াসলি দেখছি, এবং এটা কিন্তু এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। এবং যে 4টা ধাপ, এই 4টা ধাপ বা 4টা স্তর অবশ্যই মুখস্থ করতে হবে। কি কি? বিষয় বা ঘটনার নিরীক্ষণ। বিষয় বা ঘটনার নিরীক্ষণ মানে একজন বাসায় ঢুকে দেখলো যে তার দরজা খোলা এবং জিনিসপত্র লণ্ডভণ্ড করছে, তাহলে এটা কি? এটা হলো গিয়ে বিষয় বা ঘটনার নিরীক্ষণ। তারপরে প্রাথমিক আনুমানিক ধারণা গঠন, তাহলে অ্যাট দ্যাট ইনস্ট্যান্ট তোমার যে ধারণাটা গঠন করতে হবে সেটা কি? তাহলে তুমি অনুমান করলা যে আমার দরজা খোলা, আমার বাসার জিনিসপত্র লণ্ডভণ্ড, তার মানে চোর আসছে। এটা তাহলে দ্বিতীয় স্টেপ। 3 নাম্বার কি? সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, যে ফাইনালি ডিসিশন নিলা যে হ্যাঁ, তাহলে আমার বাসায় চোর আসছে, এই প্রকল্প বা এই হাইপোথিসিস আমি গ্রহণ করতেছি। তারপর কি করবা? তারপরে তুমি যাচাই করবা যে আসলেই চোর আসছিল কিনা। কিভাবে? যেরকম তুমি দেখবা যে স্বাভাবিকভাবে আমরা মনে করি যে বাসায় যদি চোর আসে, তাহলে সে কি করতে পারে? সে মূল্যবান জিনিসপত্রগুলো চুরি করে নিয়ে যেতে পারে। তাহলে মূল্যবান জিনিস বাসায় কি আছে? টাকা পয়সা থাকতে পারে, গহনাগাতি থাকতে পারে, ফোন থাকতে পারে, ল্যাপটপ থাকতে পারে। যদি তুমি যে দেখো যে ওইগুলা নাই, তাহলে তুমি মোটামুটি শিওর যে চোর এসে চুরি করে নিয়ে চলে গেছে। যদি ওইগুলা না নেই, তাহলে মনে করবা যে তাহলে অন্য কোনোভাবে হয়তো কোনো কিছু হয়েছে। যে দেখা যাবে যে হয়তো তুমি জানালা খোলা রেখে চলে গেছিলা, এই বৃষ্টির সিজন, দমকা হাওয়াতে সব লণ্ডভণ্ড হয়ে গেছে, আর তুমি তালা লাগাইতেই ভুলে গেছো, তাড়াহুড়া করে বের হয়ে গেছো। যদি তুমি দেখো যে সব কিছু ইনট্যাক্ট আছে, কারণ চোর বাসায় ঢুকবে, জিনিসপত্র লণ্ডভণ্ড করবে, কোনো কিছু নিয়ে যাবে না, এমন তো হওয়ার কথা না, তাই না? আচ্ছা, তাহলে কোনো ঘটনায় যদি উক্ত 4টি স্তর পরিপূর্ণভাবে অনুসরণের
মাধ্যমে প্রকল্প প্রণয়ন করা হয় তবে তা সত্য বলে কি প্রমাণিত হবে। প্রকল্পের প্রথম স্তরটি হলো নিরীক্ষণ। এই যে দেখো নিরীক্ষণ, তাহলে প্রথম স্তর কি নিরীক্ষণ। কোনো একটি ঘটনা ব্যাখ্যা করার জন্য প্রাকৃতিক ঘটনাবলী নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত অভিজ্ঞতা থেকে প্রকল্প গঠন করা হয়, এরপর এই প্রকল্পের উপর ভিত্তি করে অগ্রসর হতে হয়। অর্থাৎ নিরীক্ষণ থেকেই প্রকল্পের যাত্রা শুরু হয়। তাহলে এটা যেহেতু প্রথম স্টেপ, এইটা থেকে যাত্রা আমাদের শুরু হচ্ছে। আচ্ছা, প্রকল্পের দ্বিতীয় স্তর হলো মানে এইখানে যেই স্তরগুলো আছে এইগুলাকেই এখানে বিস্তারিতভাবে বলছে, আমরা তো আগেই বিস্তারিতভাবে বলছি বলে দেখতেছি না। আচ্ছা, তাইলে এবার দেখি যে উদ্দীপকের সাথে আমাদের এটা কেন মিল বা কিভাবে মিল আমরা লজিক্যালি দেখব। উদ্দীপকের দৃশ্যকল্প একে বর্ণিত ঘটনায় আইভি ইসলামের ফোনে এসএমএস পাওয়া এবং টাকা উত্তোলনের বিষয়টি হলো ঘটনার নিরীক্ষণ, মানে তিনি সিনারিওটা পর্যবেক্ষণ করছে, টাকা চুরি হয়েছে এবং কেউ এটি করেছে, এরূপ চিন্তাই হলো প্রাথমিক আনুমানিক ধারণা। মানে এটা কি সেকেন্ড স্টেপ। পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষ তথ্য প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তকে চিহ্নিত করা হলো সিদ্ধান্ত গ্রহণ, এবং সবশেষে যে আসলেই যে রিয়েলিটি সেটাতে যখন আমরা পৌঁছাবো সেটা কি যাচাইকরণ। সবশেষে অভিযুক্ত ব্যক্তি স্বীকারোক্তি এবং টাকা উদ্ধার হলো যাচাইকরণ। অতএব বা পরিশেষে বলা যায় দৃশ্যকল্প একের ঘটনাটিতে প্রকল্পের নিরীক্ষণ থেকে শুরু করে যাচাইকরণ পর্যন্ত চারটি স্তর কি সুস্পষ্টভাবে প্রতিফলিত বা দেখানো হয়েছে। ব্যাংক কর্মকর্তা আতিক সাহেব তার ব্যাংক ভল্টে ঢুকে দেখলেন সেখানে কোনো টাকা নেই। বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ব্যাংকের সকলকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে গেল। জিজ্ঞাসাবাদে নাইট গার্ড পুলিশকে বলল ব্যাংকের ভিতরে অনেক ভূত রয়েছে, তারাই হয়তো এই কাজ করেছে। এরপর পুলিশ ব্যাংকে সিসিটিভি ক্যামেরা ফুটেজ পরীক্ষা করে প্রকৃত চোরকে কি শনাক্ত করলো। তাহলে যাচাইকরণ কি, এই যে আমরা একটু আগে যে যাচাইকরণ দেখলাম সেই যাচাইকরণটা দেখব। কোনো আনুমানিক ধারণা বা প্রকল্পের সত্যতা বা মিথ্যাত্ব, মানে আমরা যে প্রকল্প বা যে হাইপোথিসিস গ্রহণ করছি সেটা কি সত্যি নাকি মিথ্যা, এইটা বাস্তবের সাথে মিলে প্রমাণ করার পদ্ধতিকে কি বলে যাচাইকরণ বলা হয়। খ নাম্বারে কি বলছে, একমাত্র প্রকল্প বলতে কি বোঝো। কোনো ঘটনায় যখন একাধিক বিকল্প সম্ভাবনা বাদ দিয়ে কেবল একটি মাত্র কার্যকর বা সম্ভাব্য কারণকে গ্রহণ করা হয় তাকে একমাত্র প্রকল্প বা কার্যকারী প্রকল্প বলে। মানে ধরো কোন একটা সিনারিও বা কোন একটা কেসে একাধিক বিকল্প সম্ভাবনা আছে, মানে বিভিন্ন স্টেপে বা বিভিন্ন ওয়েতে তুমি যাইতে পারো সত্যতে বা বিষয়টাকে মিথ্যা এটা প্রমাণ করার জন্য, কিন্তু যখন তুমি কেবলমাত্র একটা চুজ করেই চলবা তখন সেটাকে বলবে কি, সেটাকে বলবে একমাত্র প্রকল্প। আচ্ছা, একটি মূলত যখন জটিল সমস্যার সমাধানে প্রাথমিক পদক্ষেপ হিসাবে কাজ করে। যখন কোনো ঘটনায় প্রকৃত কারণ জানা থাকে না তখন একটি সম্ভাব্য ধারণাকে ভিত্তি করে তদন্ত কাজ শুরু করা হয়। এই যে যেরকম আমি যেটা বললাম যে তুমি বাসার ভিতর ঢুকে দেখলা যে দরজা খোলা, জিনিসপত্র সব লণ্ডভণ্ড, তাহলে তুমি আসলে জানো না, প্রকৃত কারণ তো তুমি জানো না, তখন তুমি যেটা করবা সেটা হলো প্রকল্প আর কি। কাজ শেষে যখন ওই কারণটি প্রতিষ্ঠা পায় তখন তাকে একমাত্র প্রকল্প বলে বিবেচনা করা হয়। গ নাম্বার, উদ্দীপকের কোন বিষয়টি ইঙ্গিত করে রয়েছে। তাহলে উদ্দীপকে কোন বিষয়টি ইঙ্গিত রয়েছে দেখি। উদ্দীপকে প্রকল্প বিষয়টি ইঙ্গিত রয়েছে, তাই না। উদ্দীপকে প্রকল্প বিষয়টা কি বিষয়তে ইঙ্গিত রয়েছে। এই যে বললো যে ভূতের কাজ, যদিও বিষয়টা বুঝতেছে আমরা আনরিয়ালিস্টিক, কিন্তু তারপরও সেটা একটা অনুমান করছে, এটাই প্রকল্প। আচ্ছা, কোনো ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য প্রাথমিকভাবে যে আনুমানিক ধারণা করা হয় তাকে প্রকল্প বলে। এই যে একটা ডেফিনেশন দিয়ে শুরু করছে, তারপরে প্রকল্পের একটু পরে তো আমরা উদাহরণ দেখবো, এই জন্য উদাহরণে যায় না, কিন্তু বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে। প্রকল্পের মূল উদ্দেশ্য হলো ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করা এবং এটি প্রমাণের জন্য বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করা। তাহলে প্রকল্পতে আসলে কি হয় এইটা সেখানে বলছে। উদ্দীপকে ব্যাংক কর্মকর্তা আতিক সাহেবের ভল্টে টাকা না থাকার ঘটনাটি একটি সমস্যা, এই সমস্যার কারণ হিসাবে নাইট গার্ড ভূতের কাজ বলা একটি কি প্রাথমিক আনুমানিক ধারণা বা যেটাকে আমরা বলতেছি প্রকল্প বা হাইপোথিসিস। যদিও এটি অবৈজ্ঞানিক প্রকল্প, যেটা বলতেছি অবৈজ্ঞানিক প্রকল্প, কিন্তু তারপরও নামের শেষে তো প্রকল্প আছে, তাহলে বিষয়টা প্রকল্প। বৈজ্ঞানিক প্রকল্প অবৈজ্ঞানিক প্রকল্প যেটাই হোক না কেন প্রকল্প, তবুও এটি তদন্তের একটি প্রাথমিক স্তরকে নির্দেশ করে। অন্যদিকে পুলিশ কি করছে, সিসিটিভি ফুটেজ পরীক্ষা করার মাধ্যমে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। তাহলে এই যে আমরা প্রথম সৃজনশীলে যেটা দেখলাম যে প্রকল্পের যে ধাপ, এখানেও কিন্তু সেই ধাপটা ফলো করতেছে পুলিশ, তাও প্রকল্পের একটি অংশ যা সত্যতা যাচাইয়ের দিকে ধাবিত করে।
ওকে, ঘ নাম্বারে উদ্দীপকে প্রকাশিত বিষয়টির প্রমাণ বিশ্লেষণ করো। যে উদ্দীপকে প্রকাশিত সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষার প্রকল্প প্রমাণের সংকট উত্তরক দৃষ্টান্তর বিষয়টি প্রতিফলিত হয়েছে, মানে এর মাধ্যমে যে সংকট বা যে ক্রাইসিস সিচুয়েশনটা তৈরি হয়েছিল সেটা সলভ করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে। যে ঘটনার মাধ্যমে প্রতিযোগী প্রকল্পগুলোর মধ্যকার সংকট নিরসন করা হয়, তাই সংকট উত্তরক দৃষ্টান্ত বলা হয়। তাহলে এখানে সংকট উত্তরক দৃষ্টান্তর একটা সংজ্ঞা দেওয়া হয়েছে। ব্রিটিশ যুক্তিবিদ ফ্রান্সিস বেকন প্রথম সংকট উত্তরক দৃষ্টান্তকে রাস্তার মোড়ে স্থাপিত পথ নির্দেশক চিহ্ন বা ফলকের সাথে তুলনা করেছেন। দেখো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য, যেটা হলো সৃজনশীলের ক নাম্বারেও আসতে পারে, এমনকি এমসিকিউ আসতে পারে, বা অন্যান্য ঘতে লেখার সময় এই তথ্যটা দিলে কিন্তু তোমার লেখাটা আরো এনরিচড হবে। আচ্ছা, একাধিক রাস্তার মিলনস্থলে পথ নির্দেশককে ফলকের সাহায্যে আমরা গন্তব্যস্থলে পৌঁছাতে পারি। মানে মনে করো যে প্রকল্পে তুমি ধাপ অনুসরণ করতেছো, তাহলে একটা জায়গায় এসে দেখা যাবে যে তুমি বিভিন্নভাবে সলিউশনের দিকে পৌঁছাইতে পারো, কিন্তু তুমি আসলেও জানো না যে কোন জায়গায়, মানে কোন পথটা নিলে তুমি আসলে সত্যতার কাছে পৌঁছাবে বা সত্যতার কাছে সহজে পৌঁছাবে। এই সিচুয়েশনটাকে এখানে বলতেছে। আচ্ছা, অনুরূপভাবে সংকট উত্তরক দৃষ্টান্ত আমাদের বলে যায় প্রতিযোগী প্রকল্পগুলোর মধ্যে কোনটি গ্রহণ করতে হবে এবং কোনটিকে বাদ দিতে হবে। যেরকম দেখো যে পুলিশ যদি, মানে পুলিশ কোন সিনারিওতে হয়েছিল যে ব্যাংকের কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদেরকে ধরে জিজ্ঞাসাবাদ করছিল যে কি হইতে পারে বা কি ঘটছে বলে তোমার মনে হয় বা তুমি কিছু জানো কিনা। তাহলে সে বলছে, একজন দারোয়ান বলছে বা সিকিউরিটি গার্ড বা নাইট গার্ড বলছে যে ভল্টের ভিতরে চোর আছে, তারা টাকা চুরি করে নিয়ে চলে গেছে, তাই না? তাইলে সেই তোমার নাইট গার্ড বা সিকিউরিটি গার্ড সে অশিক্ষিত বা তার হলো এরকম যৌক্তিক গুণাবলী নাই যে সে যুক্তির মাধ্যমে বলতে পারবে, কিন্তু পুলিশ তারা তো ট্রেন্ড, তারা তো জানে যে আসলে এরকম বলে কিছু নাই, ভুট্টুত বলে কিছু নাই যে সে টাকা চুরি করে নিয়ে চলে যাবে, তাই না? তাহলে তখন সে কি করতেছে, তখন সে লজিক্যালি বিষয়টা দেখতেছে। তাহলে তার একটা রাস্তা ছিল যে চোরের, মানে এই নাইট গার্ডের কথা বিশ্বাস করা যে ভূত নিয়ে গেছে, তাহলে ভূত নিয়ে গেলে তো কিছু করার নাই। আর আরেকটা রাস্তা কি ছিল, যে ভল্টের যে সিসিটিভি ক্যামেরা সেটা চেক করা। তাহলে বিভিন্ন ওয়ে বা দুইটা তিনটা ওয়ে, বা যার কাছে যখন যেই ওয়েটা থাকুক না কেন, তাহলে যেই ওয়েগুলা বা যে রাস্তাগুলা বাদ দিয়ে সঠিক রাস্তাটা যে চুজ করবে সেটাই কি সংকট উত্তরক দৃষ্টান্ত। আচ্ছা, উদ্দীপকে বর্ণিত ব্যাংক কর্মকর্তা আতিক সাহেব তার ব্যাংকের ভল্টে, মানে উদ্দীপকে যেই জিনিসটা দেওয়া আছে সেটাই এখানে তুলে ধরছে। পরিশেষে বলা যায় যে উদ্দীপকে প্রকাশিত সিসি ক্যামেরার ফুটেজ বিষয়টি প্রকল্প প্রমাণের ক্ষেত্রে সংকট উত্তরক দৃষ্টান্ত নির্দেশ করেছে যে মানব জীবনের কোনো ঘটনাকে সুষ্ঠু সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে পুলিশ যদি যেই ভল্টে ভূত আছে এই কথাটা বিশ্বাস করে থাকতো, তাহলে কিন্তু আমরা এটাকে সংকট উত্তরক দৃষ্টান্ত বলতে পারতাম না এবং এর মাধ্যমে আমরা সমাধানে পৌঁছাতেও পারতাম না। দেখো, এইটা একটা সৃজনশীল, এটা তোমাদের জন্য প্র্যাকটিস দেওয়া, যে একদিন প্রাতবেলা আজাদ পুকুর পাড়ে গিয়ে দেখলো পুকুর পাড়ে সব মাছ মরে ভেসে উঠেছে। আজাদের দাদি বলল মানুষের বদনজর পড়ার কারণে মাছগুলো মরে গেছে, কিন্তু আজাদ পুকুর পাড়ে একটি বিষের বোতল ও মানুষের পায়ের ছাপ দেখতে পেলো, তাই সে ভাবলো কেউ পুকুরের বিষ প্রয়োগ করে মাছগুলোকে মেরে ফেলেছে। তাইলে দেখো, আমরা আগের যে দুইটা সৃজনশীল দেখলাম ওইখানে আমরা যেই জিনিসগুলো জানতে পারছি সেইগুলো কিন্তু আমাদের এখানে ব্যবহার করতে হবে। যে অনুমানের যে ধাপ, এই ধাপটা এক জায়গায় অ্যান্সার করতে হবে। আর আরেকটা কি, যে তার কাছে দুইটা হয়েছিল বা তার দাদি যে একটা অযৌক্তিক কথা বলছে সেই কথাটাকে বিশ্বাস করা, বা সে অনুসন্ধান করে দেখা যে অন্য কোনো কারণ আছে কিনা, বা সে বিষের বোতল দেখে ওই রাস্তায় আগায় যে লাস্ট পর্যন্ত পৌঁছায় সিদ্ধান্ত নেওয়া বা যাচাই করার মাধ্যমে জানতে পারা যে আসলে কি হয়েছিল না হয়েছিল। তাহলে দেখো, প্রকল্প কি আমরা অলরেডি দেখছি, প্রকল্প বাস্তব ভিত্তিক হওয়া প্রয়োজনীয় কেন? কারণ প্রকল্প যদি বাস্তব ভিত্তিক না হয়, রিয়েলিস্টিক না হয়, তাহলে আমরা তো কোনো ফাইনাল সলিউশনে পৌঁছাতে পারবো না, এবং ফাইনাল সলিউশনে পৌঁছানোর জন্যই কিন্তু আমরা প্রকল্প বা হাইপোথিসিস ব্যবহার করে থাকি। উদ্দীপকে বর্ণিত আজাদের দাদির ভাবনা প্রকল্পের কোন শর্তকে লঙ্ঘন করে? জাস্ট কোন শর্তকে লঙ্ঘন করে দেখি, সেটা হলো বাস্তব ঘটনা ভিত্তিক শর্ত। এই যে দেখো, এখানে যে আমরা কয়েকটা শর্ত দেখছি, এখানে আমরা কয়েকটা শর্ত দেখছি না, এখানে কি বলা আছে, এখানে বাস্তব কারণ ভিত্তিক। এই যে দেখো, তাহলে এই নিয়মটা লঙ্ঘিত হয়েছে। যদি এই নিয়মটা লঙ্ঘিত হয় তাহলে এটা তো আমরা কোনো সঠিক প্রকল্প বলতে পারবো না। কারণ মানে তোমার এই যে সে কি বলছে যে
মানুষের বদনজর করার কারণে মাছগুলা মারা গেছে, এটা স্বাভাবিকভাবে হয় না। বদনজর আছে ঠিক আছে, আমরা যারা ধর্মে বিশ্বাস করি তারা এটা বিশ্বাস করি ঠিক আছে, কিন্তু এটা যুক্তিবিদ্যার একটা সাবজেক্ট। যুক্তিবিদ্যার কথায় যদি আমরা দেখি তাহলে বিষয়টা কি, বিষয়টা বাস্তব ভিত্তিক না, বিষয়টা বাস্তব ঘটনা ভিত্তিক না, এর জন্য সেটা হয় নাই। এইটার বিস্তারিত তোমরা নিজেদের মতো দেখে নিবে। ঘ নাম্বারে আজাদের কাজগুলো প্রকল্পের স্তরগুলো যথাযথ অনুসরণ করা হয়েছে কিনা। এই যে প্রকল্পের যে 4টা স্তর আমরা প্রথম সৃজনশীলে দেখছি, ওইটাকে তাহলে আমরা ওইটার মাধ্যমে আমরা যাচ করব আসলেই হয়েছে কিনা। তাহলে আমরা কি বলবো, প্রথমে বলবো যে হয়েছে কি হয় না, আমরা এক বাক্যে বলে দিব। তারপর বলবো যে এইখানে যেটা 4টা ধাপ বা 4টা স্টেপ আছে, ধাপগুলো কি কি। তারপর উদ্দীপকের সাথে আমরা মিলাই দেখব যে আসলেই সেইগুলা মেনটেন করা হয়েছে কিনা। এখানে কি বলছে, প্রকল্পের প্রথম 2টি স্তর যথাযথভাবে অনুসরণ করা হয়েছে, মানে সে বিষয়টা দেখছে যে বিষের বোতল আছে, তারপর সে অনুমান করছে যে তাহলে এরকম একটা কাজ মনে হইতে পারে, কেউ বিষ দিয়ে মাছগুলোকে মেরে ফেলতে পারে। তারপরে কি করতে হবে, তারপরে আমাদের অনুসন্ধান করতে হবে। তারপর আমাদের হলো গিয়ে তোমার যাচাইকরণের মাধ্যম, মানে 3 নাম্বার স্টেপ যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত আমাদের নিতে হবে। 4 নাম্বার স্টেপে আমাদের যে যাচাইকরণ করতে হবে, এবং এর মাধ্যমেই আমরা ফাইনালি জানতে পারবো যে আসলে ঘটনাটা কি হয়েছে। তাহলে এর মাধ্যমেই তোমাদের এই যুক্তিবিদ্যার ক্লাস শেষ হচ্ছে। পরীক্ষার জন্য ভালো মতো প্রিপারেশন নাও। বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।